প্রিয় দর্শক, আজকে আমরা শিরোনাম করেছি বর্তমান সরকার এবং আগামীর প্রত্যাশা। অতিথি হিসাবে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দিই। ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং রয়েছেন জনাব সাইফুল হক, তিনি সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই আজকের যে হেডলাইনটার কথা শুরুতেই বলছিলাম যে সীমান্তে ফের বেপরোয়া বিএসএফ, এবার ঠাকুরগাঁওয়ে বাংলাদেশি কিশোর নিহত, হত্যা থামাতে বলল ঢাকা। এই নিয়ে আজকে পাল্টাপাল্টি বক্তব্য ছিল। আজকে বাংলাদেশের পলিটিশিয়ানরাও বক্তব্য দিয়েছেন এবং আমরা শুরুতেই রিপোর্টটা দেখে আসলে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আগাতে পারি। মৌলভীবাজারের পর এবার বিএসএফের গুলিতে প্রাণ ঝরল ঠাকুরগাঁও সীমান্তে। রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্ত দিয়ে 10 থেকে 12 জন বাংলাদেশি স্থানীয় দালালদের সহায়তায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে ছিলেন কিশোর জয়ন্ত কুমার সিংহ ও তার বাবাও। সীমান্ত বেড়া পার হওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ডিঙ্গাপাড়া ক্যাম্পে টহল দেয়া বিএসএফের একটি দল। এতে ঘটনাস্থলেই নিহত হন 15 বছর বয়সী জয়ন্ত। আহত হয় তার বাবা সহ আরও একজন। গুলিবিদ্ধ অবস্থায় আহতরা বাংলাদেশ সীমানায় ঢুকতে পারলেও জয়ন্তর মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। নাগর নদীর ওই পারে ইন্ডিয়ান টেরিটরি 393 নম্বর পিলারের কাছে বিএসএফ গুলি করলে জয়ন্ত নামে একজন ছেলে মারা গেছে। যেহেতু বর্ডারের ফাংশন, এটা সংশ্লিষ্ট যে বিজিবি ক্যাম্প আছে যারা আছে তারা এগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেছে। পরিবারের দাবি, ভারতে থাকা নানার বাড়ি যেতে চেয়েছিল জয়ন্ত। একমাত্র সন্তানের মৃত্যুতে শয্যাশায়ী জয়ন্তের মা বারবার জ্ঞান হারাচ্ছেন। আত্মীয় স্বজন আছে, কিন্তু এখন তো সে তো বর্ডারেই মারা গেল। এখন তার কোনো আত্মীয় স্বজন, এখন মনে করি ওনাদের বাপ মা খুব অসুস্থ অবস্থায় হইয়া স্যালাইন চলতেছে। ধনতলা বিজেপি ক্যাম্পে গেছিলাম, ওখানে স্থানীয়ভাবে আমরা লাশের দাবি জানালাম। এখন বিজেপি কর্মকর্তারা কি করতেছে ওরা পরে জানাইতে চাইল। চলতি মাসের প্রথম দিনই মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় স্বর্ণা দাস নামে আরেক কিশোরী। এর 8 দিন না পেরোতেই সীমান্তে ফের গুলি চালালো বিএসএফ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে চলতি বছরের শুরু থেকে জুন মাস পর্যন্ত সীমান্তে 13 জনকে হত্যা করেছে বিএসএফ। আমরা জুন মাস পর্যন্ত যে হিসেবটা দেখলাম, 13 জনকে হত্যা, বাংলাদেশের 13 জন মানুষকে এইভাবে হত্যা করেছে বিএসএফ, সেটি একটি প্রতিষ্ঠানের বক্তব্য। আমরা গতকাল, আজকে, তার আগের দিন, আজকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে। পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি। সেটি হচ্ছে ওই প্রসঙ্গে যখন ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন, প্রশ্নটা এভাবেই শুরু করতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা একটু অবাক হইনি এই হত্যাকাণ্ডে, কারণ গত কয়েক বছর, এক যুগেরও বেশি সময়ে আমরা নিয়মিত বর্ডার কিলিং দেখেছি এবং ভারতীয়দের একটা বয়ান আছে, যারা বর্ডারে হত্যাকাণ্ডের শিকার হন তারা কোনো না কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত, তারা কোনো না কোনো অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। এবং যতবার আমি ভারতীয় দূতাবাসের সঙ্গে, আমি যেহেতু ফরেন অ্যাফেয়ার্সে ছিলাম, কথা হয়েছে, কথা বলেছি, ততবারই ওনারা কয়েকটা যুক্তি দেখিয়েছেন। একটা হচ্ছে প্রত্যেকেই তারা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত। রাতের বেলা এটা হয়, যারা যায় বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে তারা সংঘবদ্ধ থাকে, একাধিক মানুষ থাকে একসাথে, এবং বর্ডারে যেহেতু বিএসএফ এর টহলের সময় একজন বা ম্যাক্সিমাম 2 জন সৈন্য থাকে, তাদের পক্ষে আসলে গুলি করা ছাড়া আর কোনো উপায় থাকে না, যদিও সেই গুলিটি নন লেথাল বা ছড়রা গুলি, এরকম কোনো গুলি যেটা প্রাণঘাতী নয়। এই বয়ানগুলো যে আপাদমস্তক অসত্য বয়ান, এটাও আমরা বহুবার বলেছি। অ্যাটলিস্ট আমি যতবার আলাপ হয়েছে বলেছি, আমি এখন দেখছি এত বছর পর, 15 বছর তো একটা দীর্ঘ লম্বা সময়, এই সময়টাতে না খুব ট্রিগার ফ্রেন্ডলি হয়েছে বিএসএফ। ওরা বুঝেছে যে বাংলাদেশের বর্ডারে আসলে যখন তখন গুলি করা যায়, কোনো কারণে গুলি করা যায়, কোনো কারণ ছাড়াও গুলি করা যায়, এবং এই গুলির কোনো হিসাব, কোনো জবাব তাদেরকে আসলে কখনোই দিতে হয়নি, হবেও না বলে তারা ধরেছে। এই জনতার সরকার আসবার পরে ফর দ্য ফার্স্ট টাইম ইন লাস্ট অলমোস্ট 17 ইয়ার্স আমরা দেখলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত, উনি পরিষ্কার বলেছেন পিঠ দেখিয়ে চলে আসবার দিন শেষ।
অর্থাৎ বিএসএফ এর এই গুলির জবাবে বিজিবিকেও শক্তভাবে দিতে হবে। ওই পতাকা বৈঠকের দিন শেষ। দেখুন, আমি এইমাত্র বলছিলাম যে তাদের দূতাবাসের ন্যারেটিভটা কত অসত্য। আজকে যে ছেলেটি ঠাকুরগাঁয়ে মারা গেছে তার বয়স 15, একটা কিশোর। কিছুদিন আগে মৌলভীবাজারে স্বর্ণা দাস বলে যেই মেয়েটি মারা গেছে, মেয়েটি ছোট্ট একটা মেয়ে, কিশোরী একটা মেয়ে, 14 বছর। এর আগে আমরা দেখেছি ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটা নিয়েও কিন্তু তৎকালীন সরকারকে কোনো কথা বলতে দেখিনি। এই দীর্ঘ সময়ে ভারতকে অভ্যস্ত হতে দেয়া হয়েছে, বিএসএফকে অভ্যস্ত হতে দেয়া হয়েছে, এবং এক ধরনের পজিটিভ নডিং ভারত সরকার এবং এক ধরনের নতজানু নডিং বাংলাদেশ সরকারের তরফ থেকে গত 15 বছরে দেখানো হয়েছে, যার ফলে এখন ট্রিগার ফ্রেন্ডলি বিএসএফ যারা পাকিস্তান সীমান্তে একটা গুলি খরচ করার দুঃসাহস দেখাতে পারে না, যারা চায়না সীমান্তে গুলি তো দূরেই থাক, একটা লাঠি দেখানোর সাহস করতে পারে না, তারা বাংলাদেশে নির্বিচারে আমাদের মানুষকে, আমাদের কিশোর কিশোরী শিশুদের পর্যন্ত গুলি করে হত্যা করতে দুইবার চিন্তা করে না। এবং আমরা জানি নেপালে এক গৌর গোবিন্দের জন্য অজিত দোভাল তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে মাফ চাইতে হয়েছে। গৌর গোবিন্দের জন্য নেপালের সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে শোক প্রস্তাব এনেছে। আর বাংলাদেশে এভরি অল্টারনেট ডে বিএসএফ এর গুলিতে আমাদের নিরীহ মানুষ মারা গেছে। আমাদের তৎকালীন মন্ত্রীরা যারা গত 15 বছর রাষ্ট্রের দায়িত্ব জোর করে নিয়ে রেখেছিলেন, তারা অবলীলায় বলেছেন অপরাধীরা বর্ডার পার হয়, এই গুলি করা জায়েজ আছে, এবং বলেছে এখানে ভারতের আসলে কিছু করবার নাই, দোষ আমাদের। এই রকম কথা কোনো দেশের সরকার নিজ দেশের মানুষের ব্যাপারে বলতে পারে, এটা আনবিলিভেবল। কিন্তু এটা হয়েছে এ কারণেই যে আসলে কোনো কূটনীতি কিন্তু আপনার মানে না, চ্যারিটি না। এখানে রাজনৈতিক হিসাব নিকাশ, অর্থনৈতিক হিসাব নিকাশ, কূটনৈতিক হিসাব নিকাশ, পররাষ্ট্রের হিসাব নিকাশ, অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে। লাস্ট 15 ইয়ার্স সরকারের বার্গেইনের টুলটা ছিল আমাকে কোনো প্রশ্ন ছাড়া ক্ষমতায় রাখতে হবে, যে কারণে হাসিনা পতনের পরে পৃথিবীর সকল দেশের দরজা যখন শেখ হাসিনার জন্য বন্ধ হয়ে গেল, ভারতের দরজা কিন্তু খোলা রইল। এবং সেটাই শুধু না, আজকে আপনি আরেকটি খবর পড়ছিলেন যে প্রতিদিন একটা না একটা নতুন ইস্যু নিয়ে গ্রুপ অফ পিপল একত্র হচ্ছে, যারা সচিবালয় ঘেরাও করছে, যারা শাহবাগে জমায়েত হচ্ছে, যারা আজকে 7 রাস্তার মোড়ে জমায়েত হয়েছে। এই জমায়েতগুলো কিন্তু প্রতিদিন, কখনো ঢাকা মেডিকেল কলেজে হামলা হচ্ছে, কখনো আমরা দেখছি যে রাস্তায় তারা রিক্সা চালকের রূপে আসছে, কখনো দেখছি আশুলিয়া, সাভার, গাজীপুরে গার্মেন্ট কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিদিন এই সরকার আসার পরে মোটামুটি 30 দিনের উপরে তো পার হয়েছে। এই 30 দিনই 1 মাসের উপরে আমরা শুধু এগুলোই দেখতে পাচ্ছি, এবং এগুলো আসলে কারা করছে, কাদের ইন্ধনে হচ্ছে আমরা বুঝতে পারছি। প্রথমে যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল, আমরা দেখলাম মানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যত না হতচকিত বা হতবিহ্বল হয়েছে যে তাদের নেত্রী পালিয়ে গেছে, তার চেয়ে হতচকিত হতবিহ্বল আমরা ভারতকে দেখলাম। এবং তখন ভারত একটা উদ্ভট ন্যারেটিভ বাংলাদেশে আনলো। ভারতের যে গদি মিডিয়া, তারা বলা শুরু করলো বাংলাদেশে মাইনরিটির উপরে রিপ্রেশন হচ্ছে, মাইনরিটির উপরে অ্যাটাক হচ্ছে। 1টা 2টা 3টা অ্যাটাক যে হয়নি তা নয়, তবে এটাকে যদি আপনি এখন মানে সংখ্যালঘুর উপর নির্যাতন, বা এটাকে যদি আপনি এখন যেটাকে বলে কমিউনাল অ্যাটাক, যেটাকে বলে, হ্যাঁ, কমিউনাল অ্যাটাক বলে যা হয় সেটা কিন্তু বাংলাদেশে হয়নি। আমি মন্দিরে মন্দিরে ভিজিট করেছি, ঢাকায় কালী মন্দির, রমনা কালী মন্দির থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দির আমি গেছি, এবং গিয়ে আমি কথা বলে যেটা বুঝেছি, ফিউ মানে ছড়ানো ছিটানো ইনসিডেন্টস হয়েছে। এটা কোনো অর্কেস্ট্রেটেড অ্যাটাক নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগের সময় যারা বেনিফিশিয়ারি ছিল, সংখ্যালঘু সংখ্যাগুরু সকলে, মানে যেই গোষ্ঠীটা বেনিফিশিয়ারি ছিল তাদের সকলের উপরে আঘাত এসছে মোটামুটি। এবং এই আঘাতটা আসলে আপনি কোনো পার্টিকুলার দল মতের মানুষকে ট্যাগ করতে পারবেন না, সাধারণ মানুষের ভয়াবহ ক্ষোভ ছিল। আপনার মনে পড়ে ওবায়দুল কাদের এক সময় ক্ষমতায় থাকার সময় বলেছিলেন যে আমরা ক্ষমতা থেকে গেলে কয়েক লক্ষ মানুষের লাশ পড়ে যাবে, সেখানে তো কমই হয়েছে অ্যাট্রসিটি। আমরা ওই প্রসঙ্গে আসবো। সেই ক্ষেত্রে আমরা একটু যেতে চাই সাইফুল ভাই আপনার কাছে, যে আপনি যে আলোচনাটা শুনছিলেন, মানে যেই দিকে যাচ্ছিল আলোচনা, এটার সাথে যদি যুক্ত করি যে আমার আরেকটা প্রসঙ্গ ছিল, আরেকটা প্রশ্ন ছিল, আমি আর লম্বা করলাম না রবিন আপার উত্তরের সাথে। সেটি হচ্ছে যে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপরে নজর রাখতে বলেছেন এই মুহূর্তে, এই সব অবস্থার সাথে সাথে এটার সাথেও কোনো রিলেশন আছে বলে আপনি মনে করেন কিনা?
আপনাকে ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাই। প্রথমত এই ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে আমরা 16 বছরের একটা যে ফ্যাসিবাদী দুঃশাসন তাকে বিদায় দেওয়ার পরে এবং তারপরে শেখ হাসিনাকে যেভাবে ভারতে তাকে পালিয়ে যেতে হলো, অর্থাৎ সরকারের যে পতন বা পরাজয়, আমি ইতিমধ্যে বলেছি ভারত এটাকে নিজের পরাজয় হিসাবে এটাকে নিয়েছে। বিশেষ করে গত 15-16 বছর ধরে তারা একটা অগণতান্ত্রিক জনগণের ম্যান্ডেটহীন সরকারকে এক কাট্টা সমর্থন দিতে যেয়ে তারা বাংলাদেশে তারা যে পরিস্থিতি তারা তৈরি করেছে। এবার আপনি জানেন যে 7ই জানুয়ারির যে দামি নির্বাচন, যে বলে না চোরের সাক্ষী গাট কাটা, দুনিয়ার কাউকে পাওয়া যায়নি, শুধুমাত্র ভারতকে পাওয়া গেল। এবং তারা কিভাবে এই সরকারকে তারপরে টিকিয়ে রাখবে, অর্থাৎ এই সরকারের টিকে থাকার সাথে বাংলাদেশ কেন্দ্র করে এই অঞ্চলে ভারতের রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সামরিক বলেন, অথবা তাদের সাংস্কৃতিক, তাদের যে আধিপত্যের জায়গাটা, সেটাকে অনেকটা তারা কিন্তু হলো নিশ্চিত তারপরে করতে চাওয়া। তো সেটার সাথে আমি যেটা দেখি যে এর ভিতরে বিশেষ করে আপনি যেটা বললেন, রাজনাথ সিং ভারতের, তিনি বেশ প্রবীণ একজন রাজনীতিক। তিনি হুট করে কথাটা বললেন, কথাটা এরকম না, এবং খুবই বিস্ময়কর, খুবই দায়িত্বহীন এবং চূড়ান্ত উস্কানিমূলক। যখন বলছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সাথে ফিলিস্তিন এবং গাজার যে যুদ্ধ পরিস্থিতি, তার সাথে তিনি যখন বাংলাদেশকে যখন তিনি টেনে আনেন, তার মানে বোঝা যাচ্ছে যে মানে বাংলাদেশকে যে ভারতের এই মুহূর্তে তাদের এই রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ যেটা অগ্রাধিকারের ভেতরে, তো তার মানে যে বলতে পারেন যে তারা একটা যে বাংলাদেশকে কেন্দ্র করে যে এখন একটা আগ্রাসী যে তৎপরতা, লক্ষণটা কি 5 তারিখ আপনি খেয়াল করবেন, নরেন্দ্র মোদী বিজেপির সরকার দুপুর 1টা, 1:30, 2টোর পর থেকে রাত 1:30, 2টো পর্যন্ত ধারাবাহিকভাবে তারা সেখানে মন্ত্রী পরিষদের সভা দিল্লিতে এবং অসংখ্য কমিটির সভা, নিরাপত্তা উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক, এবং তারপর থেকে বিজেপি তাদের মিডিয়াগুলো তাদের যে প্রচার বাংলাদেশকে কেন্দ্র করে, অ্যাজ ইফ এখানে হাসিনা সরকারের পতন হয়নি, যেন ভারত সরকারের যেন পতন হয়েছে যেন বাংলাদেশে। তাদের যে প্রতিক্রিয়া দেখে এবং তাদের যে রাগ, তাদের যে বিরক্তি, তাদের যে ক্ষোভ, এবং এটা অর্থাৎ বাংলাদেশ বিরোধী তাদের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা দেখলাম। এবং এখানে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি যখন কথাটা বললেন তার বক্তব্যে, তিনি এটা মানে পিটিআইকে দেওয়ার তার যে এটা দীর্ঘ সাক্ষাৎকারে যখন তিনি বললেন যে শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে, আমরা তো সরকার এখনও তাকে ফেরত আনার ব্যাপারে সরকার এখনও কোনো কথা বলেনি। সম্ভবত এই বক্তব্য ভারতের নীতি নির্ধারক মহলে বড় ধরনের প্রতিক্রিয়া হয়েছে। তার কথাটা সরাসরি কথাটা বলতে না পেরে বাংলাদেশকে চাপে রাখার জন্য, বাংলাদেশকে এক ধরনের হুমকি দেওয়ার জন্য বলতেন রাজনাথ সিংয়ের যে বক্তব্য, যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বা তারপরে বিভিন্ন জায়গা থেকে আমরা রাজনৈতিক দল থেকে আমরা যেটা বলেছি খুব, এবং তারই রিফ্লেকশন বলতে পারেন সীমান্তে আপনি জানেন যে সীমান্তে বিশাল যে সীমান্ত আমাদের, একমাত্র ফিলিস্তিন আর গাজার ফিলিস্তিন ইসরায়েলের বর্ডার ছাড়া দুনিয়ার কোনো প্রান্তে এত লম্বা কিন্তু কাঁটাতারের বেড়া নেই। একমাত্র সেখানে যেভাবে প্রতিদিন এখন যেভাবে মানুষ মারা যাচ্ছে, একমাত্র সবচেয়ে বলতে পারেন প্রাণঘাতী সীমান্ত হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার। এবং যে বর্ডারে আপনি খেয়াল করবেন সেখানে এতবার ভারতের সীমান্ত রক্ষীরা তারা পাবলিকলি তারা কমিট করেছে তারা সেখানে জিরো টলারেন্স আনবে, তার মানে তারা নন লেথাল তারা সেখানে উইপেন্স ব্যবহার করবে, কোনো প্রাণঘাতের কোনো সেখানে ঘটনা ঘটবে না। কিন্তু আপনার তথ্য যেটা বলছে
এবছর থেকে শুরু করে, মানে একটা বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা এখনো পর্যন্ত কিন্তু সেটা অব্যাহত রেখেছে। বাংলাদেশকে যে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চাওয়া, বাংলাদেশে যারাই থাকবে না কেন তাদেরকে ভারত অনুগত হয়ে থাকতে হবে, যেই অর্থাৎ আপনি খেয়াল করবেন ভারতের এই নীতির কারণের জন্য কোনো প্রতিবেশীর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নেই, যেটা একটু আগে ব্যারিস্টার রুমিন উল্লেখ করলেন। নেপালে যিনি মারা গেল তাকে দোভাল সাহেবকে যে কাঠমান্ডুতে যে সেখানে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে, তার গ্রামের বাড়ি পর্যন্ত যে সেখানে তারপরে পরিবারের কাছে তাদেরকে ক্ষমা ভিক্ষা করতে হয়েছে। তো সেখানে নেপালের মতন দেশ যদি ভারতকে করতে বাধ্য করতে পারে, আমাদের প্রায় প্রতি সপ্তাহে একটা দুটো তিনটে যে ঘটনাগুলো ঘটছে, এবং এ পর্যন্ত বলতে পারেন এটা কোনো স্বাধীন জাতি রাষ্ট্র যার মর্যাদা আছে, আত্মসম্মান আছে, তার সার্বভৌমত্বের বোধ আছে, জাতীয় নিরাপত্তার যার বোধ আছে, কোনো রাষ্ট্র সরকার এই পরিস্থিতিকে বছরের পর বছর কোনোভাবে তারা কিন্তু বরদাস্ত করতে পারে না। অর্থাৎ যে কোনোভাবে আমি সরকারে থাকার বিনিময়ে তোমরা যা খুশি করো, এই জায়গা থেকে আপনি সীমান্ত এলাকায় লক্ষ লক্ষ মানুষের জীবন কিন্তু প্রচণ্ড নিরাপত্তাহীন। ভারতের জেলে অনেক বাংলাদেশিরা কিন্তু এখনো পর্যন্ত আছে। লাশগুলো পাওয়ার জন্য আপনাকে সেখানে দেন দরবার সেখানে করতে হয়, এবং বলেছে না যে অর্থাৎ ফেলানির লাশ যখন কাঁটাতারের বেড়াতে ঝোলে, তারা দেখতে চায় তারা আর কি যে বাংলাদেশের এটা যে একটা স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ, এখনো পর্যন্ত ভারতের নীতি নির্ধারকরা মনস্তাত্ত্বিকভাবে এটাকে এখনো পর্যন্ত তারা কিন্তু গ্রহণ করতে পারেনি। ফলে সেই কারণে যে আমরা দেখি যে প্রত্যেকটা বিষয়, এবং ভারত যেটা করছে এ পর্যন্ত কোনো সৎ প্রতিবেশীর কোনো প্রমাণ ভারত রাখতে পারেনি। আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না, তাহলে আমরা সমতা, ন্যায্যতা, সমস্বার্থের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। কিন্তু এখন সময়টা এসছে চোখে চোখ রেখে কথা বলা। আমি আমার স্থায়ী বন্ধু বলে কিছু নেই, স্থায়ী শত্রু বলে কিছু নেই। একটা বাংলাদেশ স্বাধীন জাতীয় রাষ্ট্র হিসাবে আমার জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, আমার রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি বিবেচনা রেখে ভারতের সাথে আমি আমার মর্যাদার জায়গা থেকে অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে চাই। কিন্তু ভারত যেটা করছে এটাকে কোনোভাবেই কিন্তু এটাকে মেনে নেবার কোনো সুযোগ নেই। দরকার হলে বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে যাওয়া ছাড়া কিন্তু আমি মনে করি অন্য কোনো কিন্তু পথ কিন্তু। বর্তমান সরকারের জায়গায় একটু আলোচনায় আসতে চাই, তার আগে ভারতের সাথে কি কিছু বলবেন? আমি একটু যুক্ত করতে চাচ্ছি। আমি আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা আসলে কোনো উত্তর দেইনি, যে ভারতের যেই রাজনাথ যে কথাটি বলেছে তার ব্যাকগ্রাউন্ডটা কি। তার আগে আমরা দেখেছি পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং সেখানে তিনি কয়েকটা ইস্যু খুব স্ট্রংলি রেইজ করেছেন। তার একটা হচ্ছে যে বর্ডার কিলিং এর ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি তিস্তার পানি এবং অন্যান্য নদীর অভিন্ন পানি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি খুব শক্তভাবে বলেছেন যে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে যদি ভারত সুসম্পর্ক চায়। তিনি বলেছেন সার্ককে অ্যাক্টিভ করতে হবে, এবং ভারতের গদি মিডিয়ার যে অপপ্রচার সেই ব্যাপারেও তিনি খুব স্ট্রংলি কথা বলেছেন। খুব সম্ভবত তার পরপরই তিনি নিউ ইয়র্কে যেই জাতিসংঘের অধিবেশন হচ্ছে সেখানে তিনি সাইডলাইন মিটিং চেয়েছিলেন মোদির কাছ থেকে। সেই গ্রিন সিগন্যাল আসেনি। মোদি তার সঙ্গে তার এই পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার এখন পর্যন্ত আসেনি, এবং সম্ভবত এটি আসবে কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। এবং তার পরপরই সম্ভবত এই ধরনের হুমকি ভারতের তরফ থেকে এসছে। তবে এখানে বুঝতে হবে যে ভারত আসলে কোন গ্রাউন্ডে বাংলাদেশকে আক্রমণ করতে চায়। বাংলাদেশ ভারতকে আক্রমণ করবে এটা খুব হাস্যকর। হ্যাঁ, আমি দেখছি যে কিছু স্টুডেন্ট হয়তো সেভেন সিস্টার্সের কথা বলছে, চিকেন নেকের কথা বলছে, বাট সত্যি সত্যি যে এটা আমার কাছে মনে হচ্ছে যে তারা বলবার জন্যই বলছে। সত্যি সত্যি গিয়ে বাংলাদেশ চিকেন নেকে ইয়ে করবে, ভারতকে বিচ্ছিন্ন করে দেবে সেভেন সিস্টার্স থেকে, বা সাতটা রাষ্ট্রকে সাতটা রাজ্যকে তারা আনস্টেবল করার চেষ্টা করবে, এরকম ন্যূনতম কোনো ইচ্ছা কোনো কিছু পরিকল্পনা বাংলাদেশের একেবারে দূরতম ইয়েতেও নাই, পরিকল্পনাতেও নাই। তাহলে এই কথাটা আসছে কেন? ভারত কি হুমকি দেওয়ার চেষ্টা করছে? এবং ভারত এই হুমকিটা লেজিটিমাইজ করবে কি করে? বলবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? মানে ভারতের আসলে হাতে যুক্তিটা কি? মানে কি যুক্তি থেকে ভারত বাংলাদেশে আক্রমণ চালাতে পারে আমি জানি না। খুব সম্ভবত তিনি তার নিজের ভোট ব্যাংক এবং নিজের দেশের ভেতরে তার রাজনীতিকে সুসংহত করবার জন্য এই ধরনের কথা বলছেন। তবে এই ধরনের কথা কোনো সুস্থ
বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ইঙ্গিত করে না। এ ধরনের কথা কোনো ভালো প্রতিবেশীর কথা হতে পারে না। এবং একটা প্রতিবেশী, যেটা ভাই বলছিলেন, যে আপনি যদি দেশগুলোর দিকে তাকান, শ্রীলঙ্কা দেখেন, মালদ্বীপ দেখেন, নেপাল দেখেন, ভুটান দেখেন, পাকিস্তান দেখেন, চীন দেখেন, আফগানিস্তান দেখেন, একটা দেশের সাথে ভারতের সুসম্পর্ক না। মানে এত অদ্ভুত একটা দেশ ভারত। আমি জানি না এত বড় বড় মাথাওয়ালা লোকজন তাদের পররাষ্ট্রনীতি ঠিক করে, কিন্তু তারা সবাইকে কেন নিজের ব্যাকইয়ার্ড মনে করে, সকল দেশকেই তারা তাদের বাড়ির পেছনের উঠান মনে করে। এবং এইটা করতে গিয়ে এবং দাদাগিরি দেখাতে গিয়ে আজকে ভারত এই জায়গায় এসছে। পুরো দক্ষিণ এশিয়ায় তারা বন্ধুহীন, আর চীনের উপদ্রব তো তার উপরে আছেই। এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে আসলে মানে বাংলাদেশের এখন করণীয়টা কি? আমি মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে মেসেজটা ভারতকে শুরু থেকে দিয়ে এসছে, দ্য মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। নাম্বার ওয়ান, ভারত কাউকে যদি আশ্রয় দিতে চায়, রাজনৈতিক আশ্রয় দিতেই পারে, তবে সেই জায়গা থেকে যদি কেউ মনে করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করবে, সেটা দায়িত্ব ভারতকে নিতে হবে। ভারতে বসে যদি কেউ এই চক্রান্ত করে, তার দায় ভারতকে নিতে হবে। দুই হচ্ছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রকম কোনো দ্বিধা ছাড়া দীর্ঘ সময় তো তারা আমাদেরকে নানান কিছু থেকে বঞ্চিত করে রেখেছে, পানি থেকে শুরু করে আমাদের কমন যে ইস্যুসগুলো আছে, এই ইস্যুগুলো তাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে রিজলভ করতে হবে। তিন হচ্ছে, বর্ডার কিলিং জিরোতে নামাতে হবে, জিরো। আপনার যদি সন্দেহ হয়, আপনি তাকে গ্রেপ্তার করুন, আপনি তাকে হত্যা করেন কি করে? আর একটা 15 বছরের কিশোর বা একটা 14 বছরের কিশোরী আপনার জন্য হুমকি স্বরূপ, যাকে আপনার গুলি করতে হয়? তো এই জায়গাগুলোতে যদি ভারত এতদিন গা না লাগিয়েও বা কথা কানে না তুলেও চালাতে পেরেছে, বিকজ বার্গেইনের ইস্যুটাই আসলে ভিন্ন ছিল, আমাকে ক্ষমতায় রাখতে হবে। তো সেই ইস্যু থেকে তো আসলে বাংলাদেশ একদম সরে গেছে। এবং হাসিনা আর ভারত দুজন কিন্তু জমজের মতো, মানে একটার চেহারা দেখলে আরেকটার চেহারা বোঝা যায়। এটা কিন্তু খুব খারাপ ইন্ডিকেশন। এবং আমরা দীর্ঘ সময় একটা কথা বলে এসেছি যে ভারতকে বুঝতে হবে সম্পর্কটা পিপল টু পিপল হওয়া উচিত, এবং একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হবে, কোনো একটি বিশেষ ব্যক্তি কোনো একটি বিশেষ দলের সাথে যেন না হয়। এবং খুব মজা, যখন হাসিনা পালিয়ে গেল, দেখেন কোনো বিষয়ে কিন্তু কংগ্রেস বিজেপি এক হয় না, এই বিষয়ে তারা সকলে মিলে একসাথে বসে গেল, কারণ হাসিনা তাদের কমন ইস্যু, হাসিনা তাদের কমন বন্ধু, এবং হাসিনা বাংলাদেশের শত্রু। তাহলে আপনি বোঝেন ভারতের সাথে আসলে সম্পর্কটা তো আমাদের খুব মসৃণ হবার সুযোগ কি আছে? আমি এই প্রসঙ্গটা যোগ করতে চাই। সেটা হলো যে, ধরেন আমরা 1971 সালে ভারতের যে সমর্থন আমাদের মুক্তিযুদ্ধের প্রতি, তাদের যে ভূমিকা, আমরা সেই ভূমিকার জন্য ঢাকাতে তাদেরকে যখন আমরা ফুল দিয়ে সংবর্ধনা জানাই, সেদিনই দেখবেন হয়তো সীমান্তে আমার মানুষকে হত্যা করা হচ্ছে। আমি ভারতে যাওয়ার আগেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এজেন্ডাটা ছিল, তাদের যে সিকিউরিটি ইস্যুস, এবং সেটা কিন্তু আমরা বলতে পারেন আমরা আমাদের সমস্ত কিছুকে আনসেটেলড রেখেই, আমরা আলোচনার টেবিলের বাইরে রেখেই আমরা কিন্তু ভারতের ইস্যু যেগুলো ছিল, আমরা কিন্তু প্রায় সবগুলো কিন্তু আমরা কিন্তু সমাধান করে দিয়েছি। তারপরেও কিন্তু তারা, আপনি খেয়াল করবেন যে আমাদের সমস্ত কিছুকে বন্ধ রেখে, এই যে সরকারি বিদায়ের আগে আগে এই যে তারা তারপরে যে আবার ট্রানজিট তো আগে তো তারা তো দিয়েছে, এটা ছিল একমাত্র আমাদের ছিল হাতের পাঁচ ছিল। কিন্তু সেটা পর্যন্ত কোনো ডিপ্লোম্যাটিক কোনো বার্গেনিং ছাড়া আপনি কিন্তু এমনকি কোনো শুল্ক ভারতের কাছে চাওয়া যাবে না, ভারতের কাছে শুল্ক চাইলে সেটাকে অসভ্যতা হবে আর কি। আগের সরকারের তার যে এক মানে উপদেষ্টার তাদের বক্তব্য ছিল, তার মানে হচ্ছে তার মানে অনেকটা যেন ভারতের কোনো একটা রাজ্য সরকারের মতন করে তার সাথে আপনি আচরণ, একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে আপনার যে আচরণটা, আপনি খেয়াল করবেন যখন ভারত এটা আসলো কেন? ভারত বাংলাদেশের জনগণকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করেনি। নেশন স্টেট হিসাবে আমার ন্যাশনাল অ্যাসপিরেশন, আমার ইন্টারেস্ট, আমি এই গ্লোবাল ভিলেজে আমি সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান, মর্যাদার জায়গা থেকে যে মানে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতের নিরাপত্তাও যে নিশ্চিত হয় না, এই যে সাধারণ ডিপ্লোম্যাসির যে ক এইটুকু পর্যন্ত অনেক সময় তারা কিন্তু হারিয়ে ফেলেছে। আমার দিক থেকে পরিষ্কার কথা যে আমরা এখন যেটা তৈরি হয়েছে,
আমরা কেউ আমাদের প্রতিবেশীকে আমরা কিন্তু পাল্টাতে পারবো না। ভারতকে বাংলাদেশের এই যে এন্টিটি, আমার স্বাধীন চিন্তা, আমার আকাঙ্ক্ষা, আমার জাতির রাষ্ট্র, এই জায়গা থেকে এনে আমি একবারে বন্ধুর মতন আমি আমার দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে চাই। কিন্তু চোখ রাঙিয়ে, ধমক দিয়ে, সীমান্তে মানুষ হত্যা করে অথবা পানি আটকিয়ে দিয়ে আপনি কিন্তু এই 17-18 কোটি মানুষ, এই মানুষকে আপনি কিন্তু মানে জবরদস্তি করে আপনি বাধ্য করবেন আপনার অনুগত থাকবার জন্য, এই দিনগুলো সম্ভবত শেষ হয়েছে। এই বাস্তবতা ভারত যদি বুঝতে পারে এবং তারা একজুটিতে সমস্ত ডিম রাখতে যে সমগ্র দেশ এবং প্রায় 16-17 কোটি মানুষকে তারা একটা ভারত বিরোধিতার জায়গায় তারা কিন্তু নিয়ে গেছে, এবং এটার জন্য ভারতই হচ্ছে মূলত দায়ী। আচ্ছা। আর এখানে যে সরকার ছিল, অশুভ মেলবন্ধনটাই আজকে এরকম একটা বিপজ্জনক সম্পর্কে জায়গায় নিয়ে আচ্ছা, গেছে। আমরা পরিবর্তন করতে দেশের চাই। মধ্যকার যে চ্যালেঞ্জ, এই মুহূর্তের অবস্থা, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। অন্তর্বর্তীকালীন যে সরকার, এখানে নানান রকমের দাবি, নানান রকমের চ্যালেঞ্জ আছে, ছিল। 1 মাস পার হয়ে গেল, আমরা বিভিন্ন রকমের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি জিজ্ঞেস করি যে আপনার বিশ্লেষণ আসলে কি, কোন জায়গায় এই সরকার এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করছে? আমার কাছে মনে হয় যে প্রথম হচ্ছে যে আমার এখনো পর্যন্ত, যদি আপনি চ্যালেঞ্জের অর্থে বলেন, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা এখনো পর্যন্ত আমরা কিন্তু এটাকে স্বাভাবিক পর্যায়ে কিন্তু আনা যায়নি। পুলিশ এখনো পর্যন্ত পেট্রোল নেই, পুলিশ এখনো পর্যন্ত তদন্তে যাচ্ছে না। এখনো পর্যন্ত বলতে পারেন সারা দেশব্যাপী আমার তো ধরেন মানুষের নিরাপত্তার বলেন, স্বস্তি বলেন, তার জীবন জীবিকার ক্ষেত্রে, তার জানমালের ক্ষেত্রে এখানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় ভূমিকাটা। আমি জানি না এর পিছনে অন্য কোনো কিছু কাজ করছে কিনা, মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে অগ্রাধিকারের ভিত্তিতে এটাকে আনা দরকার। আজকে যে 7 রাস্তার মুখে আমি দেখলাম, আপনার এখানে আমাদের এক বন্ধু দেখালেন, কয়েকজন দাঁড়িয়ে গেল, ছাত্ররা দাঁড়িয়ে গেল, পুরো ঢাকা শহর কার্যত এখন অচল হয়ে গেল। তো এগুলোর আপনি মানে এখন তো আপনি এগুলোকে আপনার হিসাবের মধ্যে রাখা দরকার। এটা একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে। সেকেন্ড, আমি যেটা মনে করি লক্ষণটা আমি যেটা দেখছি যে ধরুন 1 মাস পার হয়েছে, সরকার ইতিমধ্যেই তাদের এজেন্ডা যেটা, কোন কোন ক্ষেত্রে তারা সংস্কারগুলো করবেন, কোথায় কোথায় হাত দেবেন, কিছু কিছু ব্যাপারে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কিন্তু স্পষ্ট করে তিনি কথাটা উল্লেখ করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, যে সত্যি সত্যি কোথায় কোথায় কী কী রিফর্ম দরকার, আমার কোথায় কোথায় হাত দেওয়া দরকার, আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। একদিকে গোটা রাষ্ট্র প্রশাসন জায়গাটা, একদিকে হচ্ছে বিচার ব্যবস্থার জায়গাটা, যেই বিচার ব্যবস্থা বলতে পারেন যে বিরোধী দল দমনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল। আমার কাগজে কলমে তো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা, কিন্তু আপনি নিশ্চয়ই একমত হবেন ব্যতিক্রম ছাড়া সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে বিচার বিভাগ কোনো কাজ করতে পারেনি। তাহলে বিচার বিভাগকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা, বিচার বিভাগ যদি মানুষের যদি শেষ আশ্রয়ের জায়গা হয়ে থাকে, না সেই জায়গায় তো যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে তার নিচের যে পদ, সহকারী অ্যাটর্নি জেনারেল, পিপি, সেই আবার সেই বিএনপির যারা সমর্থিত ছিলেন কিংবা যারা নিজেদেরকে বঞ্চিত মনে করেছেন, জামাতের লোকজন। আমি বলতে চাই যে এক্ষেত্রে আমি বলতে চাই এক্ষেত্রে আরও একটু বিচার বিবেচনা করা দরকার। তো সেটা নিশ্চয়ই আবার তো যারা দায়িত্বে আছেন, একেবারে দলীয় চিহ্নিতের বাইরে কাউকে পাওয়া যাচ্ছে না, হয়তো ব্যাপারটা এরকম না। মনে করি হয়তো আরেকটু যত্ন নিয়ে, আরেকটু সময় নিয়ে বিচার বিবেচনা করা। 3 নম্বর আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি, গোটা নির্বাচন ব্যবস্থা 16 বছর ধরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বড় জায়গা হচ্ছে মানুষ তার ভোটের অধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি। ভোট কি সেটা কিন্তু 2.5-3 কোটি মানুষ কিন্তু জানেই না। গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। আধুনিক যুগে আপনি কোনো সরকারকে আপনি থাকা বা সরকারকে যদি বৈধতার ব্যাপারে, ভোটটা হচ্ছে গণতন্ত্রের একটা মাত্র মাপকাঠি, তার তো তার আরও অনেকগুলো প্যারাডাইম আছে, তাই না, তার অনেকগুলো মাত্রা আছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপে যাবেন তাহলে অবশ্যই আপনাকে পপুলারলি ম্যান্ডেট আপনাকে প্রয়োজন। গোটা নির্বাচনী ব্যবস্থা কীভাবে ঢেলে সাজানো হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেক্ষেত্রে আমার কাছে এটা যে দাঁড়িয়ে যাচ্ছে, সরকারের আমি দেখছি কিছুটা মতাদর্শিক পক্ষপাত কাজ করছে কিনা এই প্রশ্ন মানুষের নানা মহলের মধ্যে আছে। বিশেষ কোনো দলীয় পক্ষপাত কাজ করছে কিনা, যদি তারা এটাকে অস্বীকার করছেন, কিন্তু সাধারণ মানুষের ধারণা হচ্ছে এই জায়গাগুলো, এই সরকার তো চরিত্রের দিক থেকে নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ মানে জনগণের স্বার্থে জায়গাটা নিশ্চয়ই সবার উপরে।
এই প্রশ্নগুলো সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ কিন্তু করবে। গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলোকে। সরকারে আমি বলেছি ইতিমধ্যে সমস্ত সংস্কার সম্পন্ন করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তারা কি করবেন, 16 বছরে যে ঘরটা বাসযোগ্যহীন ছিল ঘরটাকে কিছুটা আবর্জনামুক্ত করবেন, কিছুটা পরিষ্কার করবেন। কোন কোন সংস্কারগুলো তারা করবেন এগুলো আমি মনে করি রাজনৈতিক দল, সমাজের নানা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেক হোল্ডার, এমনকি ছাত্র তরুণরা আলাপ আলোচনা করে কোনগুলো তারা করবেন আর কোনগুলো পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের জন্য আমার সংবিধানে পরিবর্তন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংশোধনী থেকে তুলে সমগ্র স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র কীভাবে হবে, রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় যদি না নিতে পারা যায় কোনো সংস্কারই কিন্তু আখেরে কিন্তু কার্যকর হবে না। এই আস্থাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে আসতে চাই, বিচার বিভাগের কথা বলছিলেন যে ছাত্রদের যারা এই আন্দোলন করলেন, আমরা ফেসবুকেও লেখালেখি পর্যায়ে দেখেছি যে আওয়ামী লীগ সেই গতানুগতিক যে রাজনীতি বাংলাদেশের, আওয়ামী লীগ কিংবা বিএনপির সেই দখলীয় রাজনীতি, সেটি মানে একটাকে আমরা রিপ্লেসমেন্ট চাই না আর একটা দিয়ে, সেই জায়গাটা নিয়ে যখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে জিজ্ঞেস করা হলো যে এই চাঁদাবাজির বিষয়টা, উনি বলেছেন এটি আসলে যেটা হচ্ছে অপপ্রচারটা বেশি হচ্ছে, যা হচ্ছে না তাও হচ্ছে। আপনিও কি এই লাইনের সাথে একমত? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে সাইফুল ভাই যেটি বললেন যে বিচার বিভাগ সহ নির্বাচন কমিশন সহ এই জায়গাগুলোকে একটা সংস্কার জরুরি এবং সেটা করেই এই সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে এই জায়গাটায়। যদি সেটাই হয় তাহলে আমরা এই যে শীর্ষ দাগী সন্ত্রাসীরা যারা জেলে ছিলেন তাদেরকেও এই সময় কারা বের করছেন, কি উদ্দেশ্যে বের করছেন, দুটো প্রশ্ন। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে আজকে একটা ঘটনা ঘটেছে আমার সাথে, আমি সেটাই বলি। একজন সাংবাদিক, তিনি একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে কাজ করেন, উনি আমাকে কিছু ছবি পাঠালেন, ভিডিও পাঠালেন, পাঠিয়ে বললেন এই ভদ্রলোককে আপনি চেনেন, উনি বরিশালে আপনার নামে লুটপাট চালাচ্ছে, আপনার নাম ব্যবহার করে লুটপাট বা দখলদারি কিছু একটা করছে। আমি খুব অবাক হয়ে ভাবলাম, বরিশাল আমার এলাকা না, বরিশালে আমি জীবনে যাই নাই, আমার নাম ব্যবহার করে কি করে সম্ভব? পরে মনে পড়লো আমি দলীয় কাজে একবার বরিশালে গিয়েছিলাম, একটা সুধী সমাবেশে একদিন থেকে বক্তৃতা দিয়ে চলে, সেই সময় ভদ্রলোক আমার সাথে ছবি তুলে রেখেছে বা যেটাই হয়েছে করে উনি এখন নাকি আমার নামে করছে। সাথে সাথে আমি বরিশালে আমার যে লিডাররা আছেন যারা, তাদেরকে জানালাম, এখন অ্যাকশন হয়তো নেবে। বিষয়টা হচ্ছে কিছু যে হচ্ছে না তা সত্য নয়, হচ্ছে কিছু, যত না হচ্ছে তার চেয়ে বাড়িয়ে বলা হচ্ছে অনেক বেশি। তবে এখানে একটা আশার জায়গা আমি দেখতে পাই, সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যিনি এখনও দেশেও ফিরতে পারেন নাই, উনি কিন্তু ডে 1 থেকে বলে যাচ্ছেন যে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং এটা শুধু বলেননি, এটা কাজে পরিণত হয়েছে। আপনি জানেন আমাদের ফরিদপুরে সাংগঠনিক সম্পাদক এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল নেতা হিসাবে যিনি পরিচিত শামা ওবায়েদ, তাকে কিন্তু পদ স্থগিত করা হয়েছে, তাকে খুনের মামলা দেওয়া হয়েছে, 1 নম্বর আসামি করা হয়েছে। একইভাবে আমরা দেখেছি বরিশালে সাংগঠনিক সম্পাদক, ওনার ইয়েটাও স্থগিত করা হয়েছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার শুধুমাত্র একটা গাড়িতে চড়েছেন, গাড়ি উনি নেন অনেক কিছু মানে নেতাকর্মীদের ভিড়ের তোড়ে আমরা ভেসে যাই, মানে নেতারা ভেসে যান, আর উনি কত বছর পর গেছেন ওনার এলাকায়, ওনার তো কোনো সেন্সই থাকার কথা না, তারপরেও কিন্তু ওনাকে শোকজ করা হয়েছে। সুতরাং বিএনপির বার্তা ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার, কর্মীরা যদি না বোঝে তাদেরকে প্রাপ্য শাস্তি তারা পাবে, এবং এই প্রাপ্য শাস্তি পাবে বলেই যে আমি বললাম শেষ হয়ে গেল তা না, শাস্তি দেয়া কিন্তু ডে 1 থেকে শুরু হয়েছে এবং চলছে। আইন শৃঙ্খলার ব্যাপারে আমি 3টা ঘটনা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে বগুড়াতে বিএনপির একজন কর্মীকে আততায়ী গুলি করে মেরে চলে গেছে, ছুরি দিয়ে হত্যা করে চলে গেছে। 2 দিন আগে রাজশাহীতে ছাত্রলীগ একজন কর্মী, 2014-তে তার রক কাটা হয়েছে, কিছুদিন আগে তিনি বাবা হয়েছেন, ছাত্রলীগের সাথে তার কোনোই সম্পর্ক নাই এখন, আর থাকলেও তার রক কাটা বা তাকে হত্যা করা জায়েজ না। ছাত্রলীগের ব্যাপারে যখন কেউ কথা বলে নাই, আমি কথা বলেছি, তাদের অপকর্ম নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু তাই বলে তার রক কাটা হবে, তাকে হত্যা করা হবে, এটা হতে পারে না। ছেলেটিকে হত্যা করা হয়েছে রাজশাহীতে, সে 3 দিন আগে বাবা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। খুলনাতে একজন সংখ্যালঘু সম্প্রদায়, তিনি ধর্মকে কটাক্ষ করে হয়তো কিছু লিখেছেন, থানা তাকে নিয়ে গেছে, থানা হেফাজতে, বিচার হবে, দেশে আইন আছে, ধর্ম অবমাননার আইন আছে ভাই, হবে। তাকে ওখানে মেরে ফেলতে পারেন না, তাকে মব কিলিং করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা শক্ত হাতে যদি এই সরকার না নিতে পারে, এই মব জাস্টিস, মব কিলিং, মব লিঞ্চিং হতেই থাকবে।
এবং এটা খুব খারাপ দিকে দেশকে দিবে। সুতরাং আইন শৃঙ্খলার ব্যাপারে এই মুহূর্তে সতর্ক হতে হবে। দ্রব্যমূল্যের ব্যাপারে অনেক আগে থেকে কিন্তু মানুষ কথা বলেছে, সিন্ডিকেটের ব্যাপারে আওয়াজ এসছে। এখন বলা হচ্ছে এক দলের সিন্ডিকেট এখন আরেক দলের হাতে গেছে, এক পরিচয়ের সিন্ডিকেট এখন আরেক পরিচয়ের হাতে গেছে, জয় বঙ্গবন্ধু হয়ে গেছে এখন জয় ইউনুস। এইসব কথা শুনতে পাচ্ছি, এইসব কথা রিপোর্টে আসছে। এই জায়গাগুলোতে অ্যাডভাইজারদের এবং ওনাদের টিমকে কাজ করতে হবে। না, দল হিসেবে বিএনপি সে জায়গায় কি কাজ করবে? ওই যে এই হাসনাত আব্দুল্লাহ সে একটা বক্তব্য দিচ্ছিল যে পোস্টারের জায়গায় সেই পোস্টারই আছে, যে তিন জনের ছবি যারা ছিল ওই তিন জনের ছবি উপরে আছে। তারপরে শেষের দিকে এসে যিনি হচ্ছেন অ্যাপ্লিকেন্ট, যিনি ওই এলাকার নেতা হইতে চান এবং তিনি ওই এলাকার নেতা, ওই পরিচয় দেওয়ার জন্য আবার তার পোস্টারগুলো এভাবে মানে ছেপে দেওয়া হচ্ছে। এবং এগুলো সবই প্রায় সব জায়গায় বিএনপির। পোস্টার ছাপানো কি অপরাধ? না না, অপরাধ না, কিন্তু সেই রাজনীতি, সেই একই রাজনীতি। মানুষ না হলে নেবে না ওই রাজনীতি। এটা তো হাসনাত আব্দুল্লাহ ঠিক করবে না মানুষ কোন রাজনীতি নেবে, ফর গড সেক। আমি পোস্টার ছাপায় শহর ছাপায় ভরাই ফেলছি, কথার কথা আমার এলাকা। মানুষ মনে করলে এই মহিলা সারাদিন পোস্টার ছাপে ওরা ভোট দিব না, দিও না। হু ইজ হাসনাত আব্দুল্লাহ টু ডিকটেট? এই মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো 17 বছরের লড়াই। আমার ইচ্ছা আমি পোস্টার ছাপবো, মানুষের ইচ্ছা হচ্ছে এই পোস্টার পুরান দিনের খেলা আবার শুরু হয়েছে, দিব না এই মহিলাকে ভোট, আমার জায়গায় হাসনাত আব্দুল্লাহকে ভোট দেবে, দেখ। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তো ঠিক করতে পারে না আমার রাজনীতি আমি কিভাবে করব। আমি যদি আইনগতভাবে কোনো অপরাধ করি, আদালত আছে, বিচার আছে, ওটা নিউট্রালি হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব সরকারে যে থাকে তার। আব্দুল্লাহ যদি সরকারে থাকে তাহলে আব্দুল্লাহ দেখবে এটা। না, বিএনপি কি এই জায়গায় কোনো উদ্যোগ নেবে কি না, যে এই যে যারা রাজনীতি, গতানুগতিক রাজনীতি যারা করে, এটা ছাপিয়ে দিয়ে এক রকমের মানে প্রচার আছে, মানে বলা হয় যে এটা দিয়ে সে জানান দেয় আমি কিন্তু এই এলাকার, আমি কিন্তু এই রাস্তা আমার, এই থানা আমার। না, এই রাস্তা আমার কেউ বলে নাই কখনো। একমাত্র 32 নম্বর রোড শেখ হাসিনা দখল করে রাখছিল, এর বাইরে বাংলাদেশে কোনো রাস্তা কেউ বন্ধ করে না। কেন আপনি এটা কি নিশ্চয়ই জানার কথা, সেটা হচ্ছে যে ফুটপাতগুলো কিভাবে দখল হয়, কিভাবে এই যে যারা সিএনজি, অটো রিকশা, কারণ বাজার, বিভিন্ন রকমের ব্যবসা, এটা পোস্টার দিয়ে তো দখল হয় না ফারাবি, এটা হচ্ছে চাঁদাবাজি করে দখল করা হয়। মানে এই এলাকার নেতা অমুক, এখানে দোকান দিতে হলে চাঁদা দিতে হবে, এটা তো আইনগত অপরাধ। জি, অপরাধটা তুমি তাহলে আইনের মাধ্যমে সুরাহা করো, এবং কোন সরকার যদি সেটা সুরাহা করতে না পারে, মানুষের হাতে তো ওই ক্ষমতাটা আছে ভোটের, সে ভোট দেবে। সিটি কর্পোরেশন যদি এই চাঁদাবাজি বন্ধ করতে না পারে, বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেম্বার, মেয়র, তারা যদি এই ধরনের দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, ফুটপাত ইজারা দেওয়ার সঙ্গে যুক্ত থাকে, নেক্সট ভোটে ওই মেয়রকে সরায় দিবে, ওই কাউন্সিলররা নির্বাচিত হবে না। এই সুযোগটার জন্যই তো 17 বছরের লড়াই, যে মানুষের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হতে হবে। মানুষের ইচ্ছা দয়া করে রুবিন ফারহানা যেমন ডিকটেট করতে পারবে না, শেখ হাসিনা যেমন ডিকটেট করতে পারবে না, হাসনাত আব্দুল্লাহ ডিকটেট করতে পারবে না। এখন সেই পরিস্থিতি তৈরি করার জন্য, সেই ভোটের ক্ষমতা মানুষের হাতে দেওয়ার জন্য আপনারা কতটুকু সময় দিতে চান দল হিসেবে? দল হিসেবে আমরা যদি এখানে বলি 3 মাস, এটাকে ওনারা শুনবে না। বল ওনাদের কোর্টে, ওনাদেরকে রোড ম্যাপ দিতে হবে, ওনারা আসলে কি চান, ওনারা আশু করণীয় কি কি, মধ্যমেয়াদে করণীয় কি কি, দীর্ঘমেয়াদে করণীয় কি কি। দীর্ঘমেয়াদে এবং মধ্যমেয়াদে তারা যেই তালিকাগুলো দেবেন সেটা করার জন্য তাদের ম্যান্ডেট আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন, যেটা আমার ভাই বলছিলেন যে ম্যান্ডেট ছাড়া তো আসলে করতে পারে না। আমিও বলছি সবসময় যে ম্যান্ডেট ছাড়া আসলে তুমি কত দূর যেতে পারো। এখন কথা হচ্ছে যে আপনি তো কোনো রোড ম্যাপই আমাকে দেন নাই, আপনি কি করতে চান আমি তো কিছুই বুঝতেছি না। প্রতিদিনই দেখি ঢাকার রাস্তা প্যাকড হয়ে আছে, প্রতিদিনই দেখি আশুলিয়া, গাজীপুরে গোলমাল হচ্ছে, রিক্সাওয়ালা, ব্যাটারি চালিত, চালিত গোলমাল হচ্ছে। আমি দেখি সচিবালয় ঘেরাও করে বলতেছে পরীক্ষা দেব না, আমি দেখি সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা বলতেছে তুমি কে আমি কে। আমি দেখতেছি প্রতিদিনই একটা এখন এই উত্তর তাদের কাছে আছে যে সারা অঙ্গে ব্যথা, তারা কত জায়গায় ঠিক করবে, ঠিক এবং ঠিক তো করতে ওনারা অঙ্গের নাম বলুক, জি বলুক এই অঙ্গে ওনারা এই ওষুধ দিতে চান, এই অঙ্গে ওনারা এই সার্জারি করতে চান, এই অঙ্গে ওনারা এই পরিবর্তন আনতে চান। মানুষের কাছে দেখ, রাজনৈতিক দলগুলোর সাথে বসে বলুক এইটা ঠিক করতে আমার এত সময় লাগবে, এইটা করতে এত, এটা করতে এত, সব মিলে আমার এরকম সময় লাগবে। রাজনৈতিক দল তো বিএনপি শুধু না, আরো তো অনেকগুলো দল আছে, সকলের সঙ্গে তাদের বসা উচিত এবং বসে তাদের কাছ থেকে শোনা উচিত যে কতটুকু সময় আসলে তারা পেতে পারে।
তাই জি, না? জি। আর যদি তাদের রাজনীতি করার খায়েশ থাকে সেটাও খোলাখুলি বলুক, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারে, রাজনীতি করাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ঢাক ঢাক গুড়গুড়ের দরকার কি? আচ্ছা, সাইফুল ভাইয়ের কাছে আসি। এই মানে আলোচনা যে জায়গাটাই আছে, একই প্রশ্ন আপনার কাছেও, যে তারা কিছু অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসছে। যেমন আজকেই বোধহয় 30,000 কোটি টাকার মতো বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে তারা নিয়ে আসতে পেরেছে। এটা একটা বিশাল, এটা আমার কাছে মনে হয় যে প্রত্যাশারও মনে হয় বাইরে ছিল। তো এই সিগনিফিকেন্ট অনেকগুলো জায়গায় তারা চিহ্নিত করেছে যে সমস্যাগুলো অনেকখানি ক্লিয়ার, কিন্তু একটার পর একটা সমস্যা। আপনি যৌক্তিকভাবে কত সময় এই সরকারকে দিতে চান সংস্কারের জন্য? মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথম মনে করি যে অর্থাৎ রাজনৈতিক যদি সদিচ্ছা আপনার কাজ করে, আজকে যেভাবে 30,000 কোটি টাকা যেভাবে বাইরে থেকে আসার খবরটা আমরা শুনেছি, তার মানে যদি আপনি সদিচ্ছা থাকে, যদি আপনি যদি আপনি ইনিশিয়েটিভ নেন, প্রচলিত আইনের মধ্যে কিন্তু অনেক টাকা ফেরত আনার সুযোগ আছে। এটা আবার এক এক দেশের আবার এক একটা আইন, সব দেশে হয়তো আপনি একইভাবে হয়তো আপনি আনতে পারবেন না। আমি মনে করি এভাবে আপনি অনেকগুলো ক্ষেত্রে, আমি যৌক্তিক সময়টা কি হবে, সেই যৌক্তিক সময়টা এখন ধরুন যদি নির্ভর করে, ধরুন তারা যদি ঠিক করেন যে সমস্ত সংস্কারগুলো শেষ করার পরে তারপরে নির্বাচনের প্রশ্ন, তো সেটা তো ধরুন 6 বছরও লাগতে পারে, 16 বছরও লাগতে পারে, 26 বছরও লাগতে পারে। তো আপনি তো মানে এটা নিশ্চয়ই কোনো যুক্তির কোনো কথা না। তাহলে গোটা স্টেট এটা তো একটা রাজনৈতিক একটা বিষয়। তাহলে এর মূল স্টেক হোল্ডার কারা? আমাদের মতন সমাজে মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, ছাত্র তরুণরা যারা এখন রাজপথে আছেন তারা আছেন, আমার শিক্ষক, অভিভাবক, সমাজের গুরুত্বপূর্ণ অনেক স্টেক হোল্ডার আছেন, সমাজের নানা অংশের মানুষ আছেন। বিশেষ করে আমি মনে করি যে রাজনৈতিক সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে। আলোচনা করে যেটা বললাম আপনাকে, বড় দাগের প্রশাসনিক বিষয় 1, অর্থনৈতিক বিষয় 2, 3 নম্বর হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়টা আছে, এরকম বড় দাগের কয়েকটা বিষয় আলাপ আলোচনা করে, যেগুলো ধরুন কি 3 মাসে না করে আপনি 6 মাসে করেন, বা আপনি যদি আরও 1-2 মাস যদি আপনি নিতে চান, আলাপ আলোচনা করে সেটা একটা বোঝাপড়ার ভিত্তিতে সময়টা ঠিক হতে পারে। আমি নিশ্চয় এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলাপ আলোচনা, বোঝাপড়ার উপরে। সরকার যদি রাজনৈতিক দলগুলোকে যদি প্রতিপক্ষ যদি মনে করতে শুরু করেন, তাহলে যেটুকু সংস্কার তারা করতে পারতেন, যেটুকু ঐতিহাসিক যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল, বাস্তবে সে কাজও কিন্তু করাটা যাবে না। আজকে আমি আপনার অনুষ্ঠানে পরিষ্কার করে কথাটা বলছি। আর সরকার ধরুন, আমরা দেখছি এর মধ্যে আমরা রাজনীতির খবর টবর পাচ্ছি, যে কোনো মানুষ রাজনীতি করতে পারে, যে কোনো নাগরিক, যে কোনো ব্যক্তি, যে কোনো দল, কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু আপনি যারা সরকারে আছেন, আমি আজকে দেখলাম এখন ধরুন যারা বিভিন্ন জেলায় যাচ্ছেন, সামরিক বাহিনী থেকে শুরু করে এবং সবাই তাদের সাথে থাকা, প্রোটেকশন দেওয়া, আয়োজন করার যে বিষয়গুলো, এগুলো যদি চলতে থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো যখন যাবেন, সামরিক বাহিনী থেকে শুরু করে সবাই, তারা কি একই ধরনের সহযোগিতা তারা কি পাবেন? জেলা প্রশাসন থেকে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বা সেনাবাহিনীর জায়গাগুলো থেকে। আমি সেজন্য বলেছি, সরকার সত্যি সত্যি যদি আপনি নিরপেক্ষ যদি ভূমিকা যদি রাখতে পারেন, রাজনৈতিক দল, দেশবাসী একভাবে আপনাদেরকে রেসপন্স করবে, ভেরি পজিটিভলি রেসপন্স করবে। আর যদি বোঝা যায় যে আপনারা প্রকারান্তরে কোনো না কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আসছেন, আপনারা ইন এ ডিফারেন্ট ওয়ে, অন্যভাবে, অন্য চেহারার মধ্য দিয়ে আবার আপনারা নিজেরাই ক্ষমতায় থেকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি একটা বিশেষ রাজনৈতিক দল, বিশেষ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিশেষ কোনো ধারাকে আপনারা আবার প্রমোট করতে চান, তাহলে আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, এটা কিন্তু বিরোধিতার কিন্তু সম্মুখীন হবে। ওই জন্য বললাম, তাহলে যে সম্ভাবনা তৈরি হয়েছিল ছাত্র, শ্রমিক, জনতার এই গণঅভ্যুত্থানে মধ্যে দিয়ে, একটা কথা বলতে চাই, যারা মারা গেছেন, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, ছাত্ররা যা মারা গেছেন, ছাত্ররা তার চেয়ে 5 গুণ 6 গুণ মারা গেছেন শ্রমজীবী সাধারণ মানুষ। তারা কিন্তু এই বর্তমান সরকারে কিন্তু আশেপাশে কিন্তু নাই, তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই, বরঞ্চ তাদের ইস্যুটা যে শোনার যে ধৈর্য, সেই ধৈর্য পর্যন্ত কিন্তু বর্তমান সরকারে কিন্তু নাই। এইগুলো বিবেচনার মধ্যে কিন্তু নেওয়া দরকার।
এগুলো মিলে কিন্তু প্রশ্ন কিন্তু উঠলো বলে আমি সেজন্য বলতে চাই সরকার নিজের আগে ঠিক করুক। জি। তা এখনো কিন্তু 1 মাসে কিন্তু কোনো রোড ম্যাপ কিন্তু আসেনি। তারা যে বলতে চান আমরা আমাদের টেনুরে এই কাজগুলো করতে চাই, সেজন্য বলেছি আবার সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক্সক্লুসিভলি তাদের বসবার কথা। আমি আশা করবো তারা অচেতনরা বসবেন, কথাবার্তা বলবেন। আমরা যে অর্জন যেটা হয়েছে, বিজয় যেটা হয়েছে, যদি সেটাকে যদি আবার বিরোধ যদি বৈরিতা যদি আমরা জড়িয়ে পড়ি, যেটুকু পরিবর্তন করা যেত সেটা কিন্তু করা সম্ভব হবে না। অনেক বাংলাদেশ কিন্তু নতুন অনেক বিপদের ধন্যবাদ মধ্যে পড়বে। আপনার সেটা আমরা কেউ চাই না। ক্লিয়ার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে এই ছিল আলোচনায়, বাকি বিবেচনা আপনাদের হাতে। শুভরাত্রি।